হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকের ব্লগটা কোনো ডেলি ভ্লগ না, তো আমি একটা শ্যুট করতে এসেছি। কোথায় এসেছি, কার কাছে এসেছি, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সবটা আজকে জানতে পারবে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30 10টা নাগাদ। এই সময়টা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপর সাইকেল নিয়েই প্রথমে এসেছিলাম, তখন আর ভিডিও করিনি, কেননা যেহেতু লেট হয়ে গেছিলো, আমাকে তাড়াতাড়ি করে পৌঁছতে হতো। সেই কারণে সাইকেল নিয়ে বেরিয়ে এসে সাইকেলটা স্ট্যান্ডে রেখে দিলাম। আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে স্ট্যান্ড আছে, ওখানে সাইকেলটা রেখে তারপরে অটো ধরে যাচ্ছি। যাচ্ছি না, আমি চলেই এসেছি। রাস্তাঘাটের আর ভিডিও করার একদমই সময় হয়নি। আর প্রচণ্ড রোদ ছিল, সেই কারণে ছাতা এক হাতে, ব্যাগ ছিল, তো সবটা মিলিয়ে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি পৌঁছে গেছি সুস্মিতা দিদির বাড়িতে। তো আজকে আছে আমার একটা ব্রাইডাল শ্যুট। তো শ্যুটটা কোথায় হবে আর কে করাবে সবটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমরা। আর আজকে কি লুক ক্রিয়েট করা হতে চলেছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সবার আগে বলি, ব্রাইডাল মডেল হতে গেলে কি করতে হয়, কি কোর্স করতে হয়। মডেলিং ইন্ডাস্ট্রিতে সবথেকে সহজ যদি কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে, সেটা হচ্ছে ব্রাইডাল ইন্ডাস্ট্রি, যেটার জন্য কোনো রকমই তোমাকে কোনো কোর্স করা লাগবে না। তেমন কোনো কোর্সের প্রয়োজন নেই এটাতে। আর এরকম কোনো কোর্স কোথাও হয় না। যদি তোমাদের কেউ বলে থাকে যে ব্রাইডাল মডেল হতে গেলে কোর্স করতে হয়, তো সেটা একদমই ভুল। আমি যতটুকু জানি এরকম কোনো কোর্স হয় না। ব্রাইডাল মডেল হতে গেলে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভীষণ পরিমাণ ধৈর্য। সেই সকাল থেকে যে বসে থাকতে হবে কতক্ষণ, তার কোনো ঠিক নেই। কেননা যদি তুমি এমনি ব্রাইডাল সাজো, খুব জোর 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। 4 ঘন্টাও লাগে না, সাড়ে তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু যখন ক্লাস ডেমনস্ট্রেশন থাকে তখন অনেকটাই সময়, যেটা ব্রাইডালের একটা সময় থাকে তার থেকে 1 থেকে 1.5 ঘন্টা বেশি সময় লাগবে, কেননা তাদের স্টুডেন্টদের বোঝাতে মেকআপ করাটা অনেকটাই সময় লাগে। আর তার সাথে হচ্ছে নিজের কনফিডেন্স লেভেল, ক্যামেরার সামনে তুমি কী রকম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, শ্যুট করার জন্য প্রায় সব ফটোগ্রাফাররা খুব কম সময় দেয়। খুব কম ফটোগ্রাফার আছে যারা 1 থেকে 1.5 ঘন্টা ধরে ফটো তোলে, কিন্তু বেশিরভাগই খুব জোর 30 মিনিটের বেশি সময় দেয় না। তো সেইটুকু সময়ের মধ্যে নিজের বেস্টটুকু তুলে ধরতে হবে ক্যামেরার সামনে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকটাই সাজ হয়ে গেছে। বেশ মেকআপ বলো, তারপর লিপস্টিক তারপরে আই মেকআপ সবটাই হয়ে গেছে। কলকাও হয়ে গেছে, সিম্পলের উপরে কলকাটা হয়েছে। খুব একটা কলকা করেনি, কেননা আমার কপালটা তো ছোট, সেই কারণে বড় কলকা বা কিছু করেনি, সিম্পলের উপরে করেছে। এখনও অনেকটাই বাকি আছে, সাজগোজের গয়নাগাটি পরা বাকি, সেগুলো আছে। তো ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তারপরে এমনি প্রথমে ছিল, তারপরে আমি বললাম যে না, আমাকে একটু ফুল লাগিয়ে দাও। আমার গলাতে ভালো লাগবে, গলাতে বলছি সরি, আমার মুখটাতে ভালো লাগে, একটু চুলে ফুল লাগালে ভালো লাগে। সেই কারণে আমি বললাম যে আমাকে একটু ফুল লাগিয়ে দাও। দিয়ে দিদিটা আমাকে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে সাজাচ্ছে, আর আমার ভীষণ ভালো লাগছে। এতটাতেই আমাকে কি ভালো লাগছে আমার নিজের। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে আমাকে এই লুকে দেখে। তো বিয়ের দিন সবাই চায়, সব মেয়েরাই চায় নিজেদের সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে। তো অনেকেই আছে সেলফ মেকআপ করেই বিয়ে করে। আমি দেখেছি এরকম, যারা নিজেরাই বাড়িতে ব্রাইডাল মেকআপ করে, হয়তো বা শেখেনি মেকআপ, কিন্তু নিজেরাই যতটুকু জানে সেরকম মেকআপ করে বিয়ের পিঁড়িতে বসে। আবার অনেকে আছে মেকআপ আর্টিস্টদের ডেকে এনে সাজে। তো সেই জন্যই বলছি যে মেকআপ আর্টিস্টদের কাছ থেকে কেমন সাজতে চায় যারা বুকিং করছে, তারা তার আগে থেকে যদি কোনো একটা ফটো তারা সিলেক্ট করে রাখে যে এরকমই সাজবে, তাহলে মেকআপ আর্টিস্টদেরও খুব সুবিধে হয়।
যে এই রকমভাবে ওকে পুরো সাজিয়ে দেব। কিন্তু যদি ওরকম কোনো সিলেক্ট না করা থাকে তাহলে মেকআপ আর্টিস্টকে যদি বলো যে তুমি তোমার মতো করে সাজাও, তখন সে তো তার পছন্দ মতোই সাজাবে, কিন্তু হয়তোবা সেটা তোমার মুখে মানালো না বা তোমার পছন্দ হলো না আলাদাভাবে, তখন তো আর কিছু করা যাবে না। সেই জন্য আগে থেকে সিলেক্ট করে রাখলে কোনো একটা ফটো বেশ ভালোই হয়। তো যাই হোক, দিদি আমাকে খুব সুন্দর করে খুব ধৈর্য নিয়ে কিন্তু সাজাচ্ছে। তো প্রথমে অনেকগুলো জুয়েলারি বের করেছিল দিদি, আমি তার মধ্যে অনেকগুলোই দেখছিলাম। তারপরে দিদি বলল যে তোমাকে তো অনেকগুলো লুকে আমি দেখেছি, তো এইভাবে মানে ওই যে স্মৃতিটা দিয়েছে, তো এটাকে কি বলে আমি জানি না। যাই হোক, এটা পরে কোনো সময় ভিডিও বা ফটো তোলা হয়নি, সেই কারণে আজকে এইভাবেই দেওয়া হয়েছে। আর হেয়ারস্টাইলটাও ভীষণ সুন্দর করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও কিন্তু যে তোমাদের মানে এতটা পর্যন্ত লুকটা কেমন লাগলো। তো হাতে এখনও নেল পলিশ পরা বাকি আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সব হয়ে গেছে, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর শাড়ির কালারটাও বেশ মানিয়েছে আমাকে, সেটাও তোমরা জানিও যে এই শাড়ির কালারটা মানে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো আজকে যেহেতু আমি শ্যুটে এসেছি, সেই কারণে বাড়ি থেকেই আমি স্কিন কেয়ারটা করেই এসেছিলাম, কেননা জানি ওখানে গিয়ে অনেক মেকআপ আমার মুখের ওপর আসবে। তো সেই জন্য বাড়ি থেকে স্কিন কেয়ার এসেছিলাম, এবং দিদির কাছে আসার পরে দিদিও সুন্দর করে আমার স্কিন কেয়ার করে দিয়েছে। আর মানে কি বলো তো, ওই ফাউন্ডেশন কনসিলার এগুলো ইউজ করার আগে বেশ ভালো করে মাসাজ করে দিয়েছে আমার মুখে, মানে ভীষণ ভালো লেগেছে। দিদির কাছে এসে সাজতে আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখানে নিজেকে তাকিয়েই দেখছিলাম আর একটা কি ভাবছিলাম, সেই জন্য মুখটা এরকমভাবে তাকিয়ে রয়েছি। তো যাই হোক, মুকুটটাও পরিয়ে দিয়েছে। মুকুটটা পরানোর পর একটু অন্যরকম লাগছিল আমাকে, আমি বললাম যে কি হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত, তারপরে ওড়না দেওয়া বাকি আছে। তো এতটা পর্যন্ত তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছে, শেষটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর ফোনটা আমি এরকম ধরে থাকতে থাকতে হাতটাই ব্যথা হয়ে গেল। তো দিদিভাইও আছে, দিদিভাইকে বলছি তুমি একটু সুন্দর করে সেজে এখানে থাকলে আমার সাথে তোমাকেও ভীষণ ভালো লাগতো। এমনিতেও দিদিভাইকে খুব কিউট দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমার মুখ শুকনো হয়ে গেছে কেন আমি সেটা নিজেও তখন জানি না, কী যে ভাবছিলাম। মানে বসতে বসতে আর একটা কী ঘটনা হয়েছে বলো তো। যখন আই মেকআপ করছিল, এবার আমার তো চোখটা বন্ধ ছিল, বন্ধ করে আমাকে বসে থাকতে হয়েছিল। এবারে বসে থাকতে থাকতে আমি তো কখন ঘুমিয়ে পড়েছি, আর দিদিভাইও আমাকে ডাকেনি, সুন্দর মেকআপ করেই যাচ্ছে। তারপরে হঠাৎ যখন ঘুম ভাঙলো, আমি বললাম হাই, আমি তো ঘুমিয়ে গিয়েছি, কতক্ষণ যে ঘুমালাম ভগবানই জানে। দিদিভাই বলছে হ্যাঁ, মেকআপ করলে সবাই এরকম একটু একটু ঘুমিয়ে পড়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আবার কিছু মনে করো না। দিদিভাইয়ের সাথে অনেক গল্প করলাম, মজা করলাম। আর দিদিভাইয়ের কাছে এসে সাজতে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কিন্তু। আর যারা বিয়ের দিন মানে নিজেদের সাজ নিয়ে এখনও ঠিক ভেবে উঠতে পারছো না যে কেমন সাজবে, তো তারা আগেই আমি বলি যে সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে গ্যালারিতে রেখে দেওয়াই ভালো, যে এই ধরনের ফটো বা এই রকম সাজটা আমার ভালো লেগেছে। তাহলে মেকআপ আর্টিস্টদের সাজাতে আরও বেশি সুবিধে হয়, কেননা যারা সাজায় তারা তো তাদের নিজেদের মতোই সাজাবে, কিন্তু যে সাজবে তার যদি পছন্দ না হয় তাহলে কেমন একটা লাগে, তাই না? সেই জন্য আগে থেকেই যদি নিজেরা সিলেক্ট করে রাখো তাহলে বেশ ভালোই লাগে। আর মানে কি বলো তো, সব কিছু তো ভালো লাগে, মানে মেকআপ হলো তোমার সব কিছু, কিন্তু হেয়ারস্টাইল যদি না করা, অনেকে আবার কি মনে করে যে মেকআপ যখন ঠিক হয়ে গেছে আর হেয়ারস্টাইলের ওপর এতটা নজর দেয় না, যাই হোক একটা করে নেয়, কিন্তু ওরকম করলে পুরো পারফেক্ট কিন্তু আসবে না। হেয়ারস্টাইলও তোমার মেকআপের সাথে সামঞ্জস্য রেখে ঠিকঠাক করতে হবে। আর কি বলো তো, বিয়ের দিন চড়া মেকআপ না করাটাই কিন্তু বেশ ভালো। ফাউন্ডেশন আর কনসিলার ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কিন্তু এমন মেকআপ করা উচিত না যাতে মুখ বেশি সাদা দেখায়। সব সময় নিজের চেহারার কাছাকাছি সাজটাই বেছে নেওয়াটা বেশি ভালো। তো এবার আমি তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাতে চলেছি। আর হাতের যে গয়নাগাটিগুলো পরানো হয়েছে ওগুলো ভীষণ সুন্দর লাগছে, আমার হাতে বেশ মানিয়েছে। তোমরাও কিন্তু জানিও যে সত্যি আমাকে কেমন লাগছে কিন্তু। তো এখানে একটু ফটোশ্যুট চলছিল, দিদি তো তার ফটোশ্যুট করে নিল, তারপর আমি আমার ফোন থেকে একটু ভিডিও করছিলাম। তো আজকে কেমন লাগছে সেটা জানিও। আর এরপরে আমি ড্রেস চেঞ্জ করে মেকআপটা থাকবে, সেই লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, আমার নিজেরও হাসি পাচ্ছিল। তো যাই হোক, এবার সব কিছু চেঞ্জ করে মুখটুক ভালো করে ধুয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, বাই।